দশক 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তেল গ্যাস পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা, আমাদের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের পার্টির সংগ্রামী লড়াকু কমরেড ভাই ও বোনেরা, আমার সামনে উপস্থিত আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বাম জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ, ন্যাপের নেতৃবৃন্দ, গণফোরামের নেতৃবৃন্দ এবং সম্প্রতি গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তার অনেকেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি তাদের সকলকেই আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, এই শীতের সময়ে আমরা কেন ঢাকা সমাবেশ আহ্বান করলাম, এই প্রশ্নটি আজ দুপুরে আমি যখন এইখানে আসছিলাম 2টার আগে, আমাদের একজন ভাই, আমি তাকে চিনি না, তিনি আমাকে প্রশ্ন করলেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? উনি বললেন আমি একজন শ্রমজীবী মানুষ, এইটুকের বেশি আমি বলতে চাই না। আমি বললাম ঠিক আছে। তো বললাম যে কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না? উনি বললেন আমি আপনাদের দল করি না, এই সমাবেশ শুনতে এসেছি। শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখানো খুব জরুরি, আপনাদের সমাবেশ যথার্থ। বন্ধুগণ, আমি দাঁড়িয়ে পড়লাম। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই খালি শক্তি দেখানো কি? শক্তি মানে কি আমাদের সংখ্যা? তো বলে না না না, শক্তি সংখ্যা তো লাগবে, আপনাদের শক্তি হলো আপনাদের কথা। আমি আবার দাঁড়িয়ে পড়লাম। একজন মেহনতি শ্রমজীবী মানুষ আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে। আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যে, এদেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্যে, আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্যেই আজকের এই আয়োজন। আমি খুব একটা কথা বাড়াবো না, আমি 2-3টা বিষয় বলেই আমার কথা শেষ করি। আমরা জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলাম। গণঅভ্যুত্থান কি একবার হলো? আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেইটাও কি 6-9 মাসের সংগ্রাম? ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, চেতনা বাস্তবায়ন হয় নাই। কি ছিল স্বপ্ন? বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই, একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই, আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন। আমার সিনিয়র অনেকে আছেন, আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন, সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই? তাহলে এটাই তো ছিল। নির্বাচিত প্রতিনিধি ছিল, ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে, এটাকেই ধরেই তো উত্তাল দেশ। ক্ষমতা ছাড়লো না, সশস্ত্র সংগ্রাম করতে হলো। ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাই 90-এর গণঅভ্যুত্থান করতে হলো। আমি ওই দিক দিয়ে যাচ্ছি না। তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করলো কি? ন্যূনপক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো।
কি পরপর 3টা যে নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছিল? তা মিনিমাম যদি নির্বাচন হইতো, মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো, তাও তো একটু মনটা বুঝ দিতে পারতো। সেটা হয় নাই। একদিকে ভোট নাই, আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন? ওই যে বিভিন্ন এলাকা, আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব নেন, দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই। কি আমি ঠিক বললাম না ভাই, নাকি ভুল বললাম? সরকারি তথ্য কি বলে জানেন? ওই আমলের তথ্য। তারা বলছে 2010 থেকে 22 এই সময়ে শীর্ষ 5 মানে বড় লোকের 5 ভাগ আর গরিবের 5। 10 সালের আগে বৈষম্য ছিল 28 গুণ, আর 22 সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন? 81 গুণ। 28 থেকে 81। ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয়। এটাই চলছিল বাংলাদেশে। এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্যে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে, তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম, একটু বলেন। উনি আমাদের লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন, এই যে 1 বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছরেরা পাচার করে। তার মানে ভাই দাঁড়ালো কি? বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে। সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয়, স্বৈরাচারী হইতে হয়, পরিবারতন্ত্র করতে হয়, ফ্যাসিবাদী হইতে হয়। এটাই তারা হয়েছে, এটাই হলো অঙ্ক। তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম, জুলাই আগস্টে রক্ত দিলাম, আমার তরুণ বন্ধু রিজভী রক্ত দিল, আমার ক্ষেত্রমজুর নেতা প্রদীপ রক্ত দিল, তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে, গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না। কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি, ক্ষমতায় অনেক দিন থাকতে কি পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। কি বুঝতে পারেন অন্তরের কথা? বোঝা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে নানা ধরনের ছলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভোট জনগণ দিতে পারে নাই, বিক্ষুব্ধ ছিল। ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, বিক্ষুব্ধ ছিল। নিজের আয় নাই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিক্ষুব্ধ হয়েছিল। এই জন্য হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, জনজীবনে শান্তি দিতে পারেন না, ওয়ার্ল্ড ম্যাপ IMF এর কথা শোনেন, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাইতে পারেন না, নতুন করে ব্যাগ বসাইতে চান, তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন। বাজার কিছু করছেন না, পারবেন না, কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত দেন নাই। আমি অবশ্য বলি আশাও করছি না, কারণ আপনি তো মুক্ত বাজারের ধারায় চালাইতেছেন দেশটা, সুতরাং পারবেন না। অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ। এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন না আপনারা? স্বাধীনতার আগেও দেখছেন, স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল, দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে? নীতি, জনগণের পক্ষের নীতি কি চালাইছে? কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোনো ব্যবস্থা করছে? এইবার তো সারের দামে সারা
যাবার অবস্থা। কীটনাশকের দামে যাচ্ছে, তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে। আগেও তাই ছিল। শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে? সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে? দেয় নাই। তাহলে ওদের কাছ থেকে আশা করে লাভ নাই। নানা ছলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে, তাহলে কি মানুষের মুক্তি হবে? হবে? হবে না। একটাই পথ, লাল ঝান্ডার পথ, লাল পতাকার পথ, কমিউনিস্টদের পথ, বামপন্থার পথ। এই যে দীর্ঘ সংগ্রাম হলো, আমি চ্যালেঞ্জ করে বলি, একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল? অন্য কোনো নাম কি বলতে পারেন? পারবো না। অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি, আমরা সারা বাংলাদেশকে, মানুষকে যদি মুক্ত করতে চাই, ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি। মনে রাখবেন, পতিত স্বৈরাচার একটা অপশক্তি, কোনোভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সাথে ৭১-এর ঘাতক চক্র, সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে, ৭২ সালের সংবিধানকে কবর রচনার কথা বলে। এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, স্বৈরাচারকে আমরা আসতে দেব না, সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব। মনে রাখবেন, এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ। তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের জাতীয় সম্পদ, আমাদের ভূ রাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার, তার জন্য তারা চায় দুর্বল সরকার। আর বহু আগে তো আমাদের ৯০ দশকে এমন সন্ধি আসছে, ক্ষমতায় যে থাকবে তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক। দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে। তারা চায় এই ধারা থাকুক, অথবা যে আসবে তার লোক। তা তার লোক আসলে তো ভাই মুক্তি নাই। অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা তাই আহ্বান জানাই, আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আরেকবার শপথ আমরা উচ্চারণ করব। এই সময় বহুল আলোচিত শব্দ গণ অভ্যুত্থান, বিপ্লব। কে কথা শুনছেন না? যারা বলে এইটা তো গণ অভ্যুত্থান নিশ্চিত, আমরা বলছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। বিপ্লবের যারা কথা বলেন, আপনারা বিপ্লব দেখেনও নাই, বোঝেন নাই। আপনারা বহু কিছু হাইজ্যাক করতেছেন। আগের সরকার আমরা দেখলাম, ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মে দিবস হাইজ্যাক করছিল। এনারা কংগ্রেসও হাইজ্যাক করে, বিপ্লবও হাইজ্যাক করে। তা হাইজ্যাকে কিছু আসে যায় না। এটা ঠিক, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে। আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে। আজকের এই সমাবেশ থেকে সেই শপথ আমরা উচ্চারণ করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণ, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি রক্ত দেয় দেশের মানুষ, জীবন দেয় সাধারণ মানুষ, অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, ব্যবস্থা বদলের সংগ্রাম করতে হবে। এর জন্যে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশের সাথে তাদেরকে অংশ নিতে হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের জনগণের প্রতি আহ্বান, মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে, আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে, স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে, তার জন্য সচেতন থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বৈরতন্ত্র, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না। অতএব
জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে। আমরা দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। আমি কোনো দুঃখের কথা বলে ভারী করতে চাই না। 90 দশকের পর যে বিকল্প পথের সন্ধান কমিউনিস্ট পার্টি সহ অন্যরা চিন্তা করেছিলাম, অনেকে সাথে এসেছে, অনেকে চলে গেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে। আর বিভ্রান্তির কোনো সুযোগ নাই। আসেন আমরা আমাদের নিজস্ব দাবিতে, শ্রেণী পেশার মানুষের দাবিতে, একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের দাবিতে আর স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার দাবিতে